পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। আমরা আজকে পড়ছি 20 নম্বর অধ্যায় থেকে ইতিবাচক বিদ্রোহের দিক। কোয়েম্বাটুর শহরে থাকে মাধবন। এমএ পড়ছে সোশিওলজিতে। মা বাবা ও ছোট বোন সংসারে আছেন, কিন্তু অদ্ভুত স্বভাব মাধবনের। বাড়িতে কারোর সাথেই সে বিশেষ মেশে না। যতক্ষণ বাড়িতে থাকে নিজের ঘরেই থাকে, খুব কমই কথা বলে। এমনকি খেতে বসেও চুপ করে থাকে, মাথা নিচু করে খেয়ে যায়। সে যেন এই পরিবারের কেউ নয়, এক অতিথি মাত্র। মা বাবা চিন্তিত। কলেজ জীবন থেকেই এই অভ্যেস ছেলের। প্রশ্ন করলে সংক্ষেপে দু এক কথায় উত্তর দেয়। মা বাবা বোন আত্মীয়দের বাড়িতে গেলে সে সঙ্গে যায় না। বাড়িতে কেউ এলে দেখা করে, কিন্তু 3-4 মিনিট পরেই উঠে গিয়ে নিজের ঘরে চলে যায়। কোনো আত্মীয় এসে দেখা করতে তার ঘরে গেলে মাধবন তাকে নিয়ে বসার ঘরে চলে আসে। অন্যান্য ছেলেমেয়ের মতন ফোনে কথা বলে না বিশেষ। বাবা চেয়েছিলেন কোনো কাউন্সিলরের কাছে তাকে নিয়ে যেতে, কিন্তু মা রাজি নন। তার কাছে কাউন্সিলররা হলো পাগলের ডাক্তার। মাধবন নিজের ভাবে রয়েছে। বাড়িতে থাকে এক অতিথির মতো, নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসে থাকে। একবার তার মামা এলেন আমেরিকা থেকে, ওখানে ব্যবসা করেন। উঠলেন দিদির কাছেই কোয়েম্বাটুরে। রাতে খেতে বসে মাধবনকে বললেন, ফাইনাল পরীক্ষা দিয়ে তুই আমেরিকায় চলে আয়, আমার কাছে থাকবি। ইচ্ছে হয়তো ডক্টরেট করবি, না হয় আমার ব্যবসা কর। মাধবন তাকায় মামার দিকে, কিন্তু কথা বলে না। পরদিন নিজেই চলে আসে মাধবনের ঘরে। মাধবন বাইরের ঘরে আসতে চেয়েছিল। মামা বললেন, এখানেই বস। হ্যাঁ, তা কি ঠিক করলি? এমএ পাশ করে কি করবি? মাধবন চুপ করে থাকে। মামা বলতে থাকেন, চাকরি করতে আমি চাইনি কোনো দিনই। আমি সেটাই করতে চেয়েছি যেটা আমার ভালো লাগে। অন্যদের মতো হয়ে কি হবে? আমি নিজের মতো হব। ব্যবসা করি প্রচুর টাকা আয়ের জন্য নয়, নিজের ট্যালেন্টকে প্রকাশ করার জন্য, জীবনকে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য। তোদের দেশে এটাই সমস্যা, অন্যের মতন কাজ করতে হবে, সমাজের কথা মতো বাঁচতে হবে। কেন? আমি চাই আমার মতন করে বাঁচতে। মাধবন আগ্রহ নিয়ে তার কথা শুনছিল। বলে উঠল, ঠিক বলেছেন, আমিও চাই নিজের মতন বাঁচতে, অন্যের অর্ডার শুনে নয়। মামা জিজ্ঞেস করলেন, তা সমস্যাটা কি? তোর কি হয়েছে বলতো? সবসময় চুপ করে থাকিস কেন? কোনো প্রবলেম থাকলে মা বাবার সঙ্গে তো কথা বলতে পারিস। মাধবন, কথা বলে লাভ নেই, ওরা বুঝবেন না। মামা, কেন বুঝবেন না? তোর বাবা এত বড় ম্যানেজার, বললে নিশ্চয়ই বুঝবেন। মাধবন, না, তার দৃষ্টিভঙ্গি 8-5 জন মানুষের মতোই। টাকা কামাও, ছেলে মেয়েকে একই লাইনে বড় করো। ওদেরও একমাত্র উদ্দেশ্য হোক পয়সা রোজগার। মামা, এতে দোষ কি? তিনি নিজের যোগ্যতায় অর্থ উপার্জন করছেন, পরিশ্রম করছেন, নিজের দক্ষতা দেখাচ্ছেন। মাধবন, ঠিক, কিন্তু শেষ বিচারে এক কেরিয়ারিস্ট মাত্র। এটাই সব মানুষ করে যাচ্ছে। নতুন কিছু করো, নতুনভাবে বাঁচো, এসব তার কাছে মূল্যহীন। অভিভাবকেরা নিজের পথেই সন্তানকে চালাতে চান, কিন্তু কেন? স্বাধীনতা দিতে চান না তারা। তাদের পথকে প্রশ্ন করলে রেগে যান। এত বোরিং লাগে আমার, সেই একই কথা, একইভাবে চলা, একই রকম চিন্তা করা। কিন্তু তুমি তো নিজের মতন করে নিজের ভাবে বাঁচতে চেয়েছো। আমার সেই অধিকার থাকবে না কেন? মামা, কেন থাকবে না? নিশ্চয়ই আছে, কিন্তু তোকে সেটা প্রমাণ করতে হবে। নিজের পথে চলতে হলে যে দাম দিতে হয়, যে ত্যাগ করতে হয়, তা তুই পারবি করতে? তুই তো তোর বাবার ওপর নির্ভরশীল। তুই পারবি টিউশনি করে নিজের খরচ চালাতে? মাধবন, না, কারণ এইভাবে আমাকে তারা বড় হতে দেয়া হয়নি। মামা, মা বাবার ওপর দোষ চাপাচ্ছিস কেন? তারা সুযোগ দেননি, কিন্তু তুই কেন নিজেকে এভাবে করে তুলিসনি? বাবার টাকায় খাবো, পরবো, থাকবো, অথচ বাবার কথা না শুনে নিজের ইচ্ছে মতো চলবো। এটা কেমন কথা? স্বাধীনতা চাইলে তার জন্য দায়িত্ব নিতে হয়, এর পরিণতির জন্য প্রস্তুত হতে হয়। মাধবন, আমি প্রস্তুত আছি, কিন্তু বাবা আমাকে সেই সুযোগ দেবেন না, কারণ তিনি ভয় পান অন্যরকম চিন্তা করতে। তিনি আমায় থামিয়ে দেবেন। মামা, বেশ তো, তাহলে দিদির সঙ্গে, তোর মার সঙ্গে কথা বল। মাধবন, মাও বুঝবেন না।
তার চিন্তা পুরনো যুগের, ঘর সামলানো আর ছেলে মেয়েকে বড় করা, এর বাইরে তিনি কিচ্ছু ভাবতে পারেন না। মামা, এতে দোষ কী? মাধবন, এটা কোনো লাইফ নয়, জীবনকে ফুটিয়ে তুলতে হয় সৃজনশীল কাজের মাধ্যমে। মামা, এভাবে ফুটিয়ে তোলার উদ্দেশ্য কি? আরও ভালো মানুষ হওয়া, তাই তো? দিদির মধ্যে এটাই তো দেখি, এক সুন্দর মানুষ তিনি, নিজের কথা না ভেবে সারাক্ষণ অন্যের সেবা করা, অন্যকে সুখী রাখা, এটাকে তুই দাম দিতে চাস না? মাধবন, হ্যাঁ দিই, কিন্তু গতানুগতিক জীবন তার, তো নিত্য নতুন বৈচিত্র্যে ভরে ওঠেনি তো তার জীবন। মামা, শিউলি ফুলের গাছ সারা জীবন একই রকম ফুল দেয়, রাতের কয়েক ঘন্টাই তার আয়ু, সকালে মাটিতে পড়ে যায়, এই জন্য সেই গাছের কোনো দাম নেই। নিত্য নতুন বৈচিত্র্যময় ফুল সে দেয় না, এই ফুলে নেতা বা প্লেয়ারদের সম্বর্ধনা করার মালা তৈরি করা যায় না, কিন্তু পুজোর ঘরে সেই ফুলের সৌন্দর্য ফুটে ওঠে। এটা তুই দেখছিস না কেন? তুই নিজের মতন করে বাঁচতে চাস, এতে কোনো ভুল নেই, কিন্তু অন্যদের জীবন নিরর্থক এই কথা কেন ভাবছিস? সবাইকে নিজের মতন করে বাঁচতে দে, এটাই তো মানবতা, এটাই গণতন্ত্রের প্রথম ধাপ, বৈচিত্র্যকে রক্ষা করার এটাই পথ। মাধবন, কিন্তু বাবা আমাকে তা দিতে রাজি নন। মামা, এজন্যই বলছি তুই তার সঙ্গে কথা বল, মার সঙ্গে আলোচনা কর, তারা কি দেবেন, কতটা দেবেন, তাতে জিজ্ঞেস কর। একতরফা স্বাধীনতা হয় না, তুই কি দিবি আর তারা কি দিতে পারেন, পারস্পরিক আলোচনাতেই এটা পরিষ্কার হবে। এখন তুই যা করছিস তাতে সমাধান হবে না, এটা স্ট্যান্ড স্টিল অবস্থা। তরুণ প্রজন্মের মধ্যে এরকম বিদ্রোহের ভাব থাকে, সেটা তাদের ব্যক্তিত্ব বিকাশে, স্বাধীন চিন্তায় সাহায্য করে, কিন্তু অনেক সময়ই এই বিদ্রোহ হয় একমুখী, অন্যদের দিকটি তারা চিন্তাই করে না। মাধবন ও তার মামা দুজনেই ছিলেন বিদ্রোহী, কিন্তু মাধবনের বিদ্রোহ নেতিবাচক, মামার বিদ্রোহ ইতিবাচক। নেতিবাচক বিদ্রোহ মানুষকে অবুঝ করে তোলে, মানবতার কথা বলেও তারা বিভেদ সৃষ্টি করে, অন্যের প্রতি অসহনীয় হয়ে ওঠে, এটা অপরিণত মনের পরিচয়। ইতিবাচক বিদ্রোহ সৃজনশীল, কারণ তা নতুন পথ তৈরি করে। মাধবনকে কিভাবে কথা বলাতে পেরেছিলেন মামা, সেটা লক্ষ্য করুন। তরুণ বয়সে তিনিও যে বিদ্রোহী ছিলেন, সেটা বলতেই তার সঙ্গে নিজের মিল দেখতে পেল মাধবন। এই একাত্মবোধের জন্যই মাধবন কথা বলতে শুরু করলো। মামা এমন এক দৃষ্টিভঙ্গির থেকে মাধবনের মা বাবাকে উপস্থাপিত করলেন, যে দিকের কথা মাধবন কখনো ভাবেইনি। তিনি নিজস্ব চিন্তা, মত বা যুক্তি চাপিয়ে না দিয়ে মাধবনের প্রশ্নগুলির উত্তর তিনি দিয়ে গেলেন। মামার যুক্তির সামনে মাধবন দাঁড়াতে পারল না, কিন্তু তার মূল সমস্যা এখনও যে রয়ে গেছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন, এবার তাই সেদিকেই এগিয়ে গেলেন। মামা, মাধবন, আমার মনে হয় মা বাবার তোমার জন্য একমাত্র দায়ী নন, তুমি সম্ভবত বয়স্ক প্রজন্ম সম্বন্ধেই আশাহত। মাধবন, ঠিকই বলেছেন, ভারতের অবস্থা খুবই খারাপ, বিশ্বায়ন সত্ত্বেও সমাজটাকে দেখুন, চারদিকে দুর্নীতি, ইউনিভার্সিটিতে ঠিক মতন ক্লাস হয় না, চাকরিতে ন্যায় বিচার নেই, মূল্যবোধ নিয়ে কেউ মাথাও ঘামায় না, সব স্বার্থপরতা। মামা, তুমি তাহলে কি করতে চাও? বিকল্প পথ কি? 1, সবাই যেভাবে চলছে সেটাই করো। 2, অন্যায় অবিচার দূর করতে এগিয়ে যাও। মাধবন, আমি সেটাই করতে চাই, কিন্তু একা কি করতে পারি? মামা, আমার মনে হয় তুমি দায়িত্ব নিতে অস্বীকার করছো, সমাজে দুর্নীতি তোমার সহ্য হচ্ছে না, কিন্তু এসব দূর করতে তুমি এগিয়েও যাচ্ছ না। মাধবন, আমি এগোতে রাজি আছি, কিন্তু কিভাবে এগোবো? মামা, আমার মনে হয় তুমি এক রোল মডেল চাইছো। ঠিক কথা, সমাজে অনেক রোল মডেল আছেন, আন্না হাজারে, নারায়ণ মূর্তি, এলা ভাট, মেধা পাটেকর, কিন্তু এরা কতটা সফল হতে পেরেছেন মামা? তারা এগিয়ে গিয়েছিলেন সংগ্রামে, কখনো জিতবে কখনো হারবে, তুমি তো সেটুকু এগোওনি। অন্যের দোষ দেখলে তো তার শেষ নেই, কিন্তু তুমি কি করবে? সারা জীবন কি অন্যকে গালি দিয়ে যাবে, না নিজে কিছু করার জন্য এগিয়ে যাবে? সমাজ তোমার কথা তখনই শুনতে রাজি হবে যখন তুমি নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করবে। এমনিতে তো কত লোকই আছে যারা সমাজ, সংসার, সরকার, ব্যবসায়ীদের গালাগালি করে,
সমালোচনা করে। অফিসে, কফি হাউসে, পাড়ার ক্লাবে, ক্যান্টিনে এমন অসংখ্য লোক তুমি পাবে। তাদের নিয়ে সমাজ মাথাই ঘামায় না। মাধবন: তাহলে আমার এখন কি করা উচিত? মামা: তাকিয়ে দেখো চারপাশে। তোমার মতকে সমর্থন করেই আমি বলছি যে চারদিকে দুর্নীতি, অভিভাবক, শিক্ষক, নেতাদের অথরিটি ভেঙে পড়ছে, মূল্যবৃদ্ধি, খুন, ধর্ষণ, অরাজকতা। সমাজ এখন কি চাইছে? চাইছে এমন মানুষ যিনি এই অবক্ষয়ের যুগে অন্যদের টেনে তুলতে পারবেন, সমাজকে একটা দিশা দেখাতে পারবেন। তোমার মত দিয়ে যদি বলি যে সমাজ এক রোল মডেল চাইছে, তুমি কি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যে সমাজ তোমাকে চাইবে? আমিও তোমার মতোই বিদ্রোহী ছিলাম, কিন্তু আমেরিকায় আমি চাকরি করতে যাইনি, আর 5জন লোকের মতন আমি হতে চাইনি। তাই ব্যবসায় নেমেছিলাম। শুধু সমালোচনা করে তো লাভ নেই, যদি পারো তো নিজে কিছু করে দেখাও। তোমার এই বয়স, এই বয়সেই এমন নেতিবাচক মানসিকতা নিয়ে কি হবে? নিজেকে তৈরি করো, গড়ে তোলো। মাধবন: এসব বড় বড় কথা। আমি কিন্তু কিছু করতে চাই, সমাজ আমাকে তা করতে দেবে না, পিষে ফেলবে। মামা: তাহলে স্বীকার করো নিজের দুর্বলতা, বলো যে তুমি হেরে গেছো। আর সত্যিই যদি পরাজিত হয়ে থাকো, তবে কেন সমালোচনা করো তাদের, যারা তোমার মতন হেরে গেছে, এমন অসংখ্য মানুষকে? মাধবন: তাহলে আমি শুরু করব কোথা থেকে? মামা: বাড়ি থেকে। তোমার বাবা নিজের কৃতিত্ব দেখিয়েছেন, তোমার মা আজও সংসারকে ধরে রেখেছেন, বিনিময়ে কিচ্ছু না চেয়ে। এই বাড়িকেই আনন্দময় করে তোলো। একই কাজ করো ইউনিভার্সিটিতেও, একটা দিশা দাও ছাত্রছাত্রীদের, শুরু তো করো। বর্তমান তরুণ প্রজন্ম অনেক কিছু করতে চায়, কিন্তু এই সঙ্গেই অধৈর্যও তাদের আছে। বট গাছ বাড়তে সময় লাগে, ঘাস আগাছা তাড়াতাড়ি বাড়ে। এই প্রজন্মের ছেলেমেয়েদের এনার্জি প্রচুর, দরকার একটা দিশা বা ডিরেকশন, একটা মহান আদর্শ। মামা তর্কের মাধ্যমে সেটাই রেখেছেন মাধবনের কাছে। তিনি সরাসরি বক্তব্য রেখেছেন, কথা বলেছেন হৃদয় থেকে, আর নিজের জীবনেও কিছু করে দেখিয়েছেন। এই সাথেই তিনি সমাজ ও মানুষদের দেখিয়েছেন সংবেদনশীল মন নিয়ে তরুণ প্রজন্মকে ফাঁকা উপদেশ দিয়ে লাভ নেই, নিজের জীবনে কিছু করে দেখাতে হয়। এটাই বক্তাকে বিশ্বাসযোগ্য করে তোলে। মামা স্পষ্ট বক্তা ছিলেন, কিন্তু তার ভালোবাসা স্পর্শ করেছিল মাধবনকে। তিনি সমালোচনা করেছেন ভাগ্নের অযৌক্তিক দৃষ্টিভঙ্গিকে, কিন্তু সেটা করেছিলেন তাকে টেনে তোলার জন্য। নেতিবাচক বিদ্রোহ থেকে ইতিবাচক বিদ্রোহে এগিয়ে দিলেন তিনি তাকে। আমরা আজকে পড়লাম 111 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।